As you all know, it's one of the commonest symptom and complaint that we come across in our day-to-day clinical life. তো হেডেক এমনি সাধারণভাবে বলতে গেলে খুব সহজ কথা, কিন্তু বেসিক্যালি হেডেকের দুটো টাইপ আছে। একটা হচ্ছে প্রাইমারি হেডেক, একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক মানে কি, যেটা পিওরলি ব্রেন থেকেই যেটা তৈরি হলো, মানে পুরোপুরি নার্ভেরই ব্যাপার, একটা ব্রেনেরই একটা ব্যাপার। সেরকম মেনলি 5টা টাইপ আছে। কি কি? কমনেস্ট থিং ইজ টেনশন হেডেক, যেটা আমরা সবাই জানি। নানা কারণে হতে পারে, পড়াশোনার টেনশনে হতে পারে, পরীক্ষার টেনশনে হতে পারে, কোনো লাইফ সিচুয়েশনের টেনশনে হতে পারে। তুমি ট্রেন ধরতে যাচ্ছ, টাইম নেই, মাথা ধরে গেল টেনশনের চোটে, বাড়িতে একটা কিছু সোশ্যাল প্রবলেম হয়েছে, সেটা নিয়ে তোমার সারাদিন কেজাকেজি চলছে, সেটা নিয়ে তোমার মাথাটা ধরে গেল। দিস ইজ টেনশন হেডেক, যেটা কমনেস্ট কারণ। ম্যাক্সিমাম প্রত্যেকের জীবনে বহুবার হয়েছে, হবেও, ইউ ক্যানট অ্যাভয়েড ইট। সেকেন্ড কমনেস্ট হচ্ছে প্রাইমারি হেডেকের মধ্যে মাইগ্রেন। ঠিক আছে, মাইগ্রেন নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করে এসব। কোনো সেকেন্ডারি কজ নেই যে যেটার জন্য হেডেক হচ্ছে, সেরকম ব্যাপার নেই। তো যাক, যেটা বললাম, প্রথমে হচ্ছে টেনশন হেডেক কমনেস্ট, সেকেন্ড হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন ছাড়া আর কি, একটা ক্লাস্টার হেডেক বলে একটা জিনিস আছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো এই তিনটে হচ্ছে মেজর। আর একটাকে বলা ফেসিয়াল হেডেক। ফেসিয়াল হেডেক সাধারণত দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ট্রাইজেমিনাল নার্ভের যেটা ফেসিয়াল ডিস্ট্রিবিউশন, সেটার ম্যালফাংশন থেকে হয়। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ট্রাবলসাম হেডেক্স। হেডেক ঠিক এটাকে বলা উচিত না, এটা ফেসিয়াল পেন, বাট ইটস ক্লাবড অ্যালং উইথ দ্য হেডেক। আর একটা হচ্ছে ফেসিয়াল নার্ভের থেকে, মানে 7 নার্ভের ডিসফাংশন থেকেও কিছু হেডেক হতে পারে, ওটা তো কমন নয়। আর একটা হচ্ছে অক্সিপিটাল হেডেক, সেটা অক্সিপিটাল ডিস্ট্রিবিউশন হয়, বাট দ্যাটস ভেরি রেয়ার। এইগুলো মোটামুটি হলো প্রাইমারি হেডেক। আর সেকেন্ডারি হেডেক হচ্ছে কি না, হোয়ার হেডেক অকার্স অ্যাজ আ সিম্পটম সেকেন্ডারি টু সাম আদার ডিজিজ। তার এক নম্বর হচ্ছে সিএনএস ইনফেকশনস, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া, এটসেট্রা এটসেট্রা। আর কি, একটা ভ্যাসকুলার ইভেন্ট থেকে, কোনো কারণে ব্রেনের মধ্যে একটা ভ্যাসকুলাইটিস হয়েছে, কোথায় যেমন কমনেস্ট হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস, এর থেকে হেডেক হতে পারে। দ্যাট ইজ কল ইন দ্য টেম্পোরাল ডিস্ট্রিবিউশন, এরকম জায়গাতে হয়, লোকালাইজ থাকে। আর কি, যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল টিউমার থাকে, তার থেকে সিভিয়ার হেডেক হবে, সেটা একটা। আর কি, সাব অ্যারাকনয়েড হেমারেজ, এর প্রত্যেকটা থেকে হেডেক তৈরি হবে। এই প্রাইমারি ইভেন্টটার এফেক্ট হিসেবে, একটা সিমটম হিসেবে এই হেডেকটা আমরা ফিল করছি। সুতরাং এটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। ঠিক আছে, আর আগে যেগুলো বললাম সেগুলো হেডেকটাই প্রাইমারি ডিজিজ, সেই জন্য ওটাকে প্রাইমারি হেডেক বলে, ওটা অন্য কোনো কারণে হচ্ছে এমন নয়। আচ্ছা, তো এবার সেকেন্ডারি হেডেকের যেগুলো, সেগুলোকে আলাদা করে ডিসকাস করার কিছু নেই, কারণ বেসিক্যালি দে আর ম্যানিফেস্টেশন অফ সাম আদার ডিজিজ। সেই ডিজিজগুলো আলোচনা করার স্কোপ এখানে নেই। মেনিনজাইটিস নিয়ে আমরা এখানে এখন আলোচনা করবো না, এনকেফেলাইটিস নিয়ে আলোচনা করবো না, সেরিব্রাল কোনো টিউমার নিয়েও এখানে আলোচনা করে এখন নষ্ট করে লাভ নেই। সেটা থেকে হেডেক হচ্ছে ইজ জাস্ট আ সিম্পটম, সো উই কিপ দ্যাট অ্যাসাইড। এবার প্রাইমারি হেডেক যেটা, সেটা নিয়ে আজকে আমরা জাস্ট শর্টে একটু ডিসকাস করব। ডিটেলে অনেক কিছু আছে, বইয়ে দেখবে, ডেভিডসনেও আছে, কুমার অ্যান্ড ক্লার্কেও আছে, তোমাদের এমনি বইগুলোতেও আছে, একটু জাস্ট দেখে নিলেই হবে। তো দুটো ভাগে এই প্রাইমারি হেডেক গুলোকে আমরা দুটো ভাগে আলোচনা করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার মোড অফ অনসেট বা ডিউরেশন, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, দু রকম ভাবে এদের ডিসক্রাইব করা যায়। ডিউরেশন হিসেবে কি রকম, ধরো খুব রেয়ার একটা হেডেক হচ্ছে ডিউ টু রাপচার অফ আ ভাস্কুলার অ্যানিউরিজম ইনসাইড দ্য ব্রেন। আগের দিন বলেছিলাম সার্কেল অফ উইলিসের কিছু কিছু জায়গা উইক, সেখানে কতগুলো কনজেনিটাল ডিফেক্ট হিসেবে কতগুলো বেরি অ্যানিউরিজম থেকে যেতে পারে। এবার ডিউ টু ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশনস অর সাম আদার কজ, অনেক সময় স্পন্টেনিয়াস হয়, একটা বেরি অ্যানিউরিজম ফেটে গেল,
রাপচার করে গেল, ভিতরে হেমারেজ হতে লাগলো। যদি অল্প স্বল্প হয় হেডেক হবে, বেশি হলে পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, আরো বেশি হলে পেশেন্টের নিউরোডেফিসিট হবে, আরো বেশি হলে পেশেন্ট মরে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই যে অ্যানিউরিজম রাপচার করে যে হেডেকটা, দিস উইল অকার ইনস্ট্যান্টেনিয়াসলি। যে মুহূর্তে রাপচার করলো সঙ্গে সঙ্গে পেশেন্ট ইন্টেন্স পেন অনুভব করতে শুরু করবে এবং উইদিন মিনিটস একটা সিভিয়ার হেডেক হতে থাকবে। পেশেন্ট যদি বেঁচে থাকে তাহলে তো হতে থাকবে, যদি মরে গেল তো গেল। ডিউরেশনের দিক থেকে সবচেয়ে শর্ট ডিউরেশন হচ্ছে এটা। আর কি টেনশন হেডেক। টেনশন হেডেকও খুব র্যাপিডলি তৈরি হবে। তোমার টেনশন হচ্ছে, তোমার ব্যাপারটা ডেভেলপ করছে আস্তে আস্তে, ইট উইল ডেভেলপ ওভার মিনিটস অর আওয়ার্স। তারপরে যেটা কমন কি মাইগ্রেন। মাইগ্রেনে অত ফাস্ট হবে না, বাট ইট উইল ডেভেলপ ওভার আওয়ার্স অ্যান্ড ডেজ। একটা মাইগ্রেনের, ক্লাসিক্যাল মাইগ্রেনের স্ট্যান্ডার্ড ডিউরেশন হচ্ছে 4 to 72 আওয়ার্স। মিনিমাম 4 ঘন্টা থাকবে যদি ট্রিটমেন্ট না করা হয়, এবং ইট মে পারসিস্ট ফর 72 আওয়ার্স। 3 দিন অবধি ব্যথা হতে পারে। যাদের সিভিয়ার মাইগ্রেন, আগেকার দিনে তো মাইগ্রেনের ভালো চিকিৎসা ছিল না, প্রচন্ড কষ্ট পেত রোগীরা। 2 দিন 3 দিন একেবারে ঘর অন্ধকার করে পড়ে আছে, ছটফট করছে ব্যথার চোটে, এরকম একটা ব্যাপার ছিল। এখন ভালো ট্রিটমেন্ট হয়ে গেছে, এত পেশেন্ট অত ভুগতে হয় না। তো এই ডিউরেশন হচ্ছে যে মাইগ্রেনটা ওরকম আওয়ার্স টু ডেজ এটা ডেভেলপ করবে। এইভাবে ডিউরেশন অনুযায়ী আমরা কজেস অফ প্রাইমারি হেডেক গুলোকে আলাদা করতে পারি। আর একটা কি, অ্যাকর্ডিং টু দ্য ডিস্ট্রিবিউশন, যে মাথার কোন জায়গাটাতে আমার ব্যথা হচ্ছে। একটা টিপিক্যাল হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস, সেটা এই টেম্পোরাল রিজিয়নটা কিছুটা ফ্রন্টাল নিয়ে এই জায়গাটা থেকে ব্যথা হয়ে থাকে। টেম্পোরাল আর্টারাইটিস ইট ইজ আ টাইপ অফ ভ্যাসকুলাইটিস, তার থেকে হয়। আর কি, যদি একটা সাইনোসাইটিসের জন্য ব্যথা হয়, তাহলে যে সাইনাস থেকে হচ্ছে সেই জায়গাটাতে হবে। ধরো স্পেনার সাইনাস থেকে হচ্ছে, সেক্ষেত্রে এরকম জায়গায় একটা ডিপ সিটেড পেন হবে, ভেগ কিন্তু ডিপ সিটেড একটা পেন হবে। যদি ক্লাস্টার হেডেক হয়, ক্লাস্টার হেডেক টিপিক্যালি হয় একটা চোখের উপরে এইখানটাতে, চোখের ভিতরে রেট্রো অরবাইটাল একটা ডিস্ট্রিবিউশন হয়, একটা খুব শার্প পেন ভিতরে হয়ে আছে, ইন্টেন্স, কিছুতে রিলিভ হচ্ছে না। আর মাইগ্রেনের ব্যথার সময় পেশেন্ট টেন্ডস টু লাই স্টিল, একদম চুপ করে মাথাটা চেপে ধরে পেশেন্ট শুয়ে থাকবে, ঘর অন্ধকার দেবে, আওয়াজ শুনে ভালো লাগবে না এরকম। কিন্তু ক্লাস্টার হেডেকের ঠিক তার উল্টোটা। ক্লাস্টার হেডেকে সাধারণত পেশেন্ট মুভ করতে থাকে, মুভ করলে তার একটু ব্যথা কম লাগে, হাঁটাচলা করছে, এধারে যাচ্ছে ওধারে যাচ্ছে, এভাবে। আর কিছু আছে গ্লোবাল হেডেক, গোটা মাথাটা ব্যথা হচ্ছে, কিরকম সাবঅ্যারাক্টনাল হেমারেজ হয়েছে একটা, সাবঅ্যারাক্টনাল স্পেসে যদি ব্লিড করে, সেটা সিএসএম এর মাধ্যমে সারা মাথায় ছড়িয়ে যাচ্ছে, যেখানে যেখানে সিএসএম রয়েছে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে বেস অফ স্কালে যেখানে সিস্টেমস গুলো রয়েছে সেখানে, যার ফলে গোটা মাথাটাতেই একটা টেন সেনসেশন আসতে শুরু করে। টেনশন হেডেক ইউজুয়ালি দুটো সাইডে হবে এরকম ভাবে। যদি হ্যারিসন ব্রাউ লাইব্রেরিতে গিয়ে হ্যারিসন দেখবে, হ্যারিসন একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে দুটো পাশাপাশি, যে কোন হেডেকে কোন মাথার কোন জায়গাটাতে ব্যথাটা হয়, একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা যদি মাথায় রাখো খুব সহজ হয়ে যায় ব্যাপারটা বের করা। তো এই গেল ডিস্ট্রিবিউশন নিয়ে। এবার যখনই এই হেডেক হবে, আমি এই ডিস্ট্রিবিউশন, তার ডিউরেশন, এগুলো থেকে আমি একটা লুজলি আন্দাজ করে নিতে পারি যে কি ধরনের, কি ব্যথা, কি ধরনের হেডেক, কোথা থেকে হচ্ছে সেটা। আমি একটা কুইক নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখে নেবো অন্য কিছু আছে কিনা, তার কোনো মেনিজাল সাইন্স রয়েছে কিনা, তার কোনো ফোকাল নিউরো ডেফিসিট রয়েছে কিনা, কোনো ক্রেনিয়াল নার্ভের পলসি কিছু ইমিডিয়েটলি আমি দেখতে পাচ্ছি কিনা, এগুলো আমি দেখে নেব। এই সমস্ত যদি কোনোটাই কিছু না পাই, বা কোনো একটা সাজেস্টিভ কিছু পাই, দেন উই শুড গো ফর আ সিটি স্ক্যান। একটা সিটি স্ক্যান করে আমরা দেখবো যে ব্রেনের ভিতরে সিনিস্টার কিছু রয়েছে কিনা, কোনো হেমারেজ হয়েছে কিনা, কোনো মাস রয়েছে কিনা, বা কোনো হেমারেজ হয়েছে কিনা, সেটা আমরা দেখে নেব। তারপরে ট্রিটমেন্ট করার প্রশ্ন আসছে। এবার ধরো প্রাইমারি হেডেক যে তিনটে খুব কমন, টেনশন হেডেক, মাইগ্রেন আর ক্লাস্টার হেডেক, এই তিনটে নিয়ে আমরা একটু ছোট করে আলোচনা করে নিই। টেনশন হেডেক তো বললাম কমনেস্ট, বহু কারণে হতে পারে, যে কোনো রকম লাইফ সিচুয়েশনে। এর ডিস্ট্রিবিউশন হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেল। ডিস্ট্রিবিউশন হচ্ছে দুটো সাইডে, এরকম ভাবে দুটো সাইড হয়ে থাকবে, একটা কম্প্রেসিং একটা
হয়ে আছে, পেশেন্ট ইউজুয়ালি এরকম করে মাথা চেপে বসে থাকে। যদি ওটা বেশি হয় আস্তে আস্তে ওটা স্প্রেড করে গোটা মাথাটাকেই নিয়ে নিতে পারে এবং গ্লোবাল এরিক হয়ে যেতে পারে। একটা কম্প্রেসিভ সেন্সেশন হবে, চাপ দিচ্ছে। কতক্ষণ থাকবে? ইট মে পারসিস্ট অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ দ্য প্রেসিপিটেটিং ফ্যাক্টর। তোমার যে কারণে টেনশনটা হচ্ছে, যে ইমোশনাল লেভেলিটি থেকে হচ্ছে বা যে সোশ্যাল টার্মোয়েল থেকে হচ্ছে, সেটা যতক্ষণ না পাস আউট করছে ততক্ষণই ব্যাপারটা থাকবে। বা অন্য কোনো কারণ ভাবে যতক্ষণ না তোমার এই টেনশনটা চলে যাচ্ছে, তুমি অন্য কোথাও চলে গেলে, কোনোভাবে তোমাকে ভুলিয়ে দেওয়া হলো, বা তুমি নিজে কোনো রকম ভাবে মানে ব্যাপারটাকে ভুলে যাওয়ার চেষ্টা করলে, কোনো একটা এন্টারটেনমেন্টের মধ্যে চলে গেলে, যে ব্যাপারটা আস্তে আস্তে তোমার মাথা থেকে চলে গেল, সেক্ষেত্রে তখন হেডেক পাস আউট করে যাবে। এখানে ইনভেস্টিগেশন করে আমি কিছুই পাবো না একদম। তো তাহলে ট্রিটমেন্টটা কি হবে? এক নম্বর হচ্ছে যে যেগুলো সিম্পল অ্যানালজেসিক সেগুলো আগে দেওয়া হবে। সিম্পল অ্যানালজেসিক বলতে কি? প্যারাসিটামল। একটা অ্যাডাল্ট পারসন অফ অ্যাভারেজ ফিজিক্যাল বিল্ড, তার জন্য মোটামুটি 650 মিলিগ্রাম প্যারাসিটামল লাগবে। একবার দিয়ে যদি না কমে, আইডিয়ালি অ্যাজ অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল শুড নট বি রিপিটেড উইদিন 4 আওয়ার্স। 4 ঘন্টা বাদে তুমি একটা প্যারাসিটামল খেতে পারো জ্বর কমাবার জন্য, কিন্তু হেডেকের ক্ষেত্রে ইউ ক্যান রিপিট ইট আফটার 2 আওয়ার্স। 2 ঘন্টা পরে তুমি চাইলে রিপিট করতে পারো, যদি তোমার মাথা ব্যথা না কমে থাকে। প্যারাসিটামল হলো, আগে প্রচুর অ্যাসপিরিন ইউজ হতো, এখন অতটা হয় না, তবে কিছু কিছু বাজার চলতি প্রিপারেশন আছে যেগুলো এখনো বিক্রয়, স্যারিডন ফ্যারিডন ইত্যাদি, ওর মধ্যে অ্যাসপিরিন এখনো দেওয়া থাকে। বাট ওর চাইতে অনেক ভালো ভালো ওষুধ আছে, প্যারাসিটামল ওর চাইতে অনেক সেফ, যে কারণে অ্যাসপিরিন এখন আর মানে হেডেকের ওষুধ হিসেবে অতটা ব্যবহার হয় না। আর কি হয়? ক্যাফিন। ক্যাফিন ইজ এ ভেরি গুড ড্রাগ ফর অ্যাভারেজ হেডেক। ঠিক আছে, অনেক প্রিপারেশন আছে যেগুলোতে প্যারাসিটামল আর ক্যাফিন একসাথে কম্বাইন করা হয়। এরকম একটা কিছু তুমি দিলে, এতে কমলো না, তখন হোয়াট উইল ডু? উইল গিভ এনএসএআইডিস। এনএসএআইডিস এর মধ্যে মেইনলি ন্যাপ্রক্সেন ইউজ হয়, এছাড়া আইবুপ্রোফেন ইউজ হতে পারে, সাইক্লোফেনাক হতে পারে। এটা আমরা পরে মাইগ্রেনের আলোচনার সময় যাচ্ছি, আর মাইগ্রেন এটাতে আরো ডিটেইলে আলোচনা করতে হবে। তো এই হয়ে গেল টেনশন হেডেকের ব্যাপার। আর কি করবে? যদি তোমার খুব ঘন ঘন টেনশন হেডেক এসে যায়, তুমি খুব প্রোন টু টেনশন, বা তুমি এমন একটা সিচুয়েশনে আছো যেখানে তোমার এই টেনশনের মতো পরিস্থিতিগুলো বারবার হচ্ছে, বাড়িতে বলো বা হস্টেলে বলো বা তোমার ওয়ার্ক প্লেসে বলো, এমন ভাবে হচ্ছে যে তোমাকে বারবারই টেনশনের একটা সিচুয়েশনে পড়তে হচ্ছে, সেখানে বেটার হচ্ছে টু ইউজ সাম অ্যান্টিডিপ্রেসেন্ট অর সাম মুড এলিভেটরস, যে ড্রাগগুলো হয়। আর একদম প্লেন অ্যান্ড সিম্পল যেগুলো এন্ডোজেনাস ডিপ্রেশন, ডিপ্রেশন ইজ ভেরি কমনলি অ্যাসোসিয়েটেড উইথ টেনশন হেডেক। কাজে এই সমস্ত ক্ষেত্রে তোমাকে অ্যান্টিডিপ্রেসেন্ট খুব সম্ভবত খেতে হবে। ইউ ক্যান স্টার্ট উইথ এসএনআরআই অর এসএসআরআই, যে গ্রুপগুলো আছে তার মধ্যে এসিটালোপ্রাম খুব কমনলি ইউজ হয়, এছাড়া ফ্লুঅক্সেটিন ইউজ হয়, ডোথাইপিন বলে একটা ড্রাগ আছে সেটা ইউজ হয়, আর সার্ট্রালিন ইউজ হয়। এই 4টে ড্রাগ মোটামুটি খুব কমনলি ইউজ গুলোর মধ্যে। আচ্ছা, আর একটা আছে ডেসভেনলাফ্যাক্সিন বলে একটা ওষুধ আছে, এটাও ভালো, প্রচুর ইউজ হয়। এবার ধরো টেনশন হেডেক গেল, নেক্সট হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন মোটামুটি ফিমেল পপুলেশনে আমাদের দেশে 15% of the females have got an attack of migraine at some point or other of her life. Is that much common? ঠিক আছে, ছেলেদেরও হয় কিন্তু ছেলেদের তুলনামূলকভাবে কম। ফিমেল ইস টু মেল রেশিও হচ্ছে মোটামুটি 5:2 ধরা হয়, মানে 5 জন ফিমেলের মাইগ্রেন হলে 2 জন মেলের মাইগ্রেন হবে, এরকম একটা আছে। তো মাইগ্রেনের দুটো ভাগ হয়, একটাকে বলা হয় ক্লাসিক্যাল মাইগ্রেন, আর একটাকে বলা হয় মাইগ্রেন উইদাউট অরা। অরা ব্যাপারটা কি? মাইগ্রেন 3টে স্টেজ আছে। এক নম্বর হচ্ছে অরা হবে। অরা মানে কি? না, পেশেন্ট একটা ডিসকমফর্ট ফিল করবে, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যার হয়েছে 2-4 বার সে কিন্তু ওর থেকেই বুঝতে পারবে এবার আমার মাইগ্রেনটা অ্যাটাক হতে চলেছে। একটা অস্বস্তি হবে, মাথা ঝিমঝিম করতে পারে, তারপরে কিছু কিছু ভিজুয়াল হ্যালুসিনেশনস হয়। কিরকম? একটা হয় স্কোটোমা হয় একটা, মানে মাঝে তুমি চোখে দেখছো, মাঝে যেন একটা পোর্শন
একটা রিং লাইক পোর্শন, সেটা অন্ধকার কালো, একটা ব্ল্যাক হোলের মতো, তার চারপাশে সবকিছু দেখতে পাচ্ছ, মাঝে একটা পোর্শন কিছু দেখতে পাচ্ছ না, একটা হ্যালুসিনেশন। কিছু ভিজুয়াল ফ্ল্যাশিং হয়, উজ্জ্বল আলোর ফ্ল্যাশ দেখতে পাচ্ছ তুমি, কিছু ফ্লোটার্স দেখা যায় চোখের সামনে, যেন কতগুলো জিনিস বেশে বেশে যাচ্ছে, এরকম কিছু কিছু ভিজুয়াল হ্যালুসিনেশন অনেক সময় পেশেন্ট দেখে। ঠিক আছে, এই ধরনের নানা রকম অরা দিয়ে শুরু হয় অনেক সময়। এটা হচ্ছে ক্লাসিক্যাল মাইগ্রেন। ক্লাসিক্যাল মাইগ্রেনে এই অরাটা থাকে। আর যেগুলো মাইগ্রেন উইদাউট অরা, তাতে এসব কিছু থাকে না, প্লেন অ্যান্ড সিম্পল হেডেকটা শুরু হয়ে যায়। হেডেকটা কিরকম? একটা থ্রবিং হেডেক, ইউজুয়ালি ইউনিল্যাটারাল, এদিকে হতে পারে বা এদিকে হতে পারে। একটু প্রলংড হলে অনেক সময় সেটা দুদিকেই চলে যায়, কিন্তু ইট ইজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল টু স্টার্ট উইথ। এই একদিকে হয় বলে এর বাংলা নামই হচ্ছে আধ কপালে। আধ কপালে যেহেতু একটা দিকে ব্যথাটা হয়, মাথার একটা দিকে, পেশেন্ট টিপিক্যালি এটা ডেসক্রাইব করে, আমার মাথার একটা দিকে খুব ব্যথা হয়, খুব ভীষণ ছটফট করতে হয়। আর থ্রবিং হেডেক হতে থাকবে, খুব ইন্টেন্স হেডেক, অ্যান্ড ইটস ইউনিল্যাটারাল ইন ডিস্ট্রিবিউশন। পরের বার যখন হবে সেটা আবার এদিকে হতে, এমন নয় যে এদিকে হচ্ছে মানে আমার পরের বারও এদিকেই হবে, পরের বার এদিকে হতে পারে, কিছু এরকম হবে। ডিউরেশন হচ্ছে যেমন বললাম 4 hours to 72 hours ইফ নট ট্রিটেড। পেশেন্ট আলো সহ্য করতে পারবে না, আওয়াজ সহ্য করতে পারবে না, ফোনোফোবিয়া আর ফটোফোবিয়া। অন্ধকারে ঘরে শুয়ে থাকতে পছন্দ করবে, বা অন্ধকার ঘরে যদি তাকে শুয়ে রাখা হয় সে কমফোর্টেবল ফিল করবে। একদম আওয়াজ টাওয়াজ না দিয়ে চুপচাপ যদি রাখা যায়, সে একটু রিলেটিভলি বেটার ফিল করবে। হলো? এবার সেটা যখন অ্যাবর্ট করবে অ্যাটাকটা, তখন কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের একটা বমি হয়, বমি হয়ে হয়ে আস্তে আস্তে জিনিসটা কমে গেল। তো এই গেল মাইগ্রেনের ব্যাপার। এর থেকে সাধারণত কোনো নিউরো ডেফিসিট হয় না। একটা যখন তোমার এপিলেপটিক অ্যাটাক হবে, এপিলেপসি হয়েছে, তোমার একটা কনভালশন হলো, জেনারেলাইজড টনিক ক্লোনিক কনভালশন হলো, সেখানে কিন্তু তারপরে অনেক সময় একটা হেমিপ্লেজিয়া থাকে, টেম্পোরারি, হয়তো 12 ঘন্টা 24 ঘন্টা পেশেন্টের একটা দিক প্যারালিসিস হয়ে রইলো, বা হেমিপ্যারাসিস হয়ে রইলো, মানে পাওয়ার কমে গেল, পুরো প্যারালিসিস হয়তো নয়, ইত্যাদি। তো এই ধরনের কোনো রেজাল্টেড নিউরো ডেফিসিট, দো ইটস টেম্পোরারি, এরকম কিছু মাইগ্রেনে কখনো হয় না। মাইগ্রেনে হেডে কি হবে, তার সাথে ভিজুয়াল বা ফোনেটিক যে হ্যালুসিনেশন হবে, যা কমপ্লিকেশন হবে, দ্যাট ওয়াজ সেরে গেলে পেশেন্ট ইজ ফাইন। আজ সকালে পরশু আমার মাইগ্রেন অ্যাটাক হয়েছিল, কিছুতে কম ছিল না, কাল সারাদিন আমি কষ্ট পেয়েছি, আজ সকাল থেকে মোটামুটি আস্তে আস্তে আমি ঠিক হয়ে গেছি। আমি এখন যে আছি অ্যাবসলিউটলি নর্মাল আছি, আমার কোনো উইকনেস থাকবে না, আমার কোনো হাতে পায়ে দুর্বলতা থাকবে না, অন্য কিছু থাকবে না, আই এম অ্যাবসলিউটলি ফাইন। মাইগ্রেনে এটা হচ্ছে মজা, যখন তুমি অ্যাটাক নেই তোমার আর কোনো অসুবিধা নেই, কিন্তু তারপর যে কোনো সময় তোমার আবার কিন্তু নতুন হতে পারে, সেটা 2 দিন বাদেও হতে পারে, 2 মাস বাদেও হতে পারে। আচ্ছা, তো এবার মাইগ্রেনে তাহলে ট্রিটমেন্টটা কি? 1 নম্বর তো ওই অর্ডিনারি অ্যানালজেসিক যেটা বললাম, প্যারাসিটামল কিংবা ক্যাফিন কিংবা অ্যাসপিরিন, সেটাতে না হলে আমরা এনএসএআইডিস দেবো। এনএসএআইডিস এর মধ্যে ন্যাপ্রক্সেন ইজ মোস্ট কমনলি ইউজড। আগে পাইরক্সিকাম প্রচুর ইউজ হতো, এখন আর অতটা হয় না। অ্যাসিক্লোফেনাক, আর একটা কি বলতে গেলাম, নাম বলে গেলাম। তো এইগুলো, হ্যাঁ, আর একটা হচ্ছে ট্রিপটানস, 5-HT1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এইগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ট্রিপটানস, ট্রিপটান গ্রুপ অফ ড্রাগস। তার মধ্যে সুমাট্রিপটান হচ্ছে সবচেয়ে কমনলি ইউজ হয়। সুমাট্রিপটান বিভিন্ন নামে পাওয়া যায়, সুমিট্রেক্স, সুমিট্রাজ ইত্যাদি। সুমাট্রের আরেকটা হচ্ছে রিজাট্রিপটান বলে একটা ওষুধ আছে, সেটাও খুব কমনলি ইউজ। আরো অনেকগুলো আছে, আরো 7-8টা ওষুধ আছে এই গ্রুপে। আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না, আমাদের দেশে এগুলোই বেশি চলে। এগুলো আমরা ওরালি দিতে পারি, ইন্ট্রান্যাজালি দিতে পারি। ইন্ট্রান্যাজালি আরেকটা ওষুধ দেওয়া হয়, সেটা হচ্ছে ডাইহাইড্রো আর্গোটামিন, সেটাও ইন্ট্রান্যাজালি দেওয়া হয়, এখন আর অতটা ব্যবহার হয় না। সুমাট্রিপটান ক্যান বি গিভেন ইন্ট্রান্যাজালি। এইগুলো হচ্ছে মোটামুটি ওষুধ, মানে অ্যাটাকের সময়, অ্যাটাকটাকে কমানোর জন্য। মাইগ্রেনের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা, প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে টানা, সেই ওষুধ খেলে তোমার অ্যাটাক হবেই না।
বা হলেও খুব মিনিমাম হবে, প্রথম দিকে হয়তো একটা দুটো অ্যাটাক হতে পারে, কিন্তু সেটা খুব মিনিমাম হবে, তোমার ডাক্তারের কাছে যাওয়ার মতো পরিস্থিতি হবে। সেই প্রোফাইল্যাক্সিসটা কি দিয়ে হয়, এটা পেশেন্টকে বোঝানো খুব ইম্পর্টেন্ট যে আপনাকে রোজ ওষুধ খেতে হবে, আপনাকে একদিনও ওষুধ বন্ধ করলে চলবে না। আপনি বাড়িতে সবসময় ওষুধের একটা স্ট্রিপ বাড়তি এনে রেখে দেবেন, যাতে আজ বিকেলে দোকানে ওষুধ পেলাম না বা দোকান বন্ধ বলে ওষুধটা খাওয়া হলো না আজ বিকেলে, এটাও না হয়। এক বেলাও আপনার ওষুধ বন্ধ করা চলবে না, ওষুধ আপনি সবসময় এক পাতা এক্সট্রা বাড়িতে কিনে রেখে দেবেন। আপনি বেড়াতে যান, হিমালয়ে যান, সমুদ্রের ধারে যান, বাপের বাড়ি যান, যেখানে খুশি যান, আপনার ব্যাগে যেন এই পাতাটা ভরা থাকে সবসময়, ঠিক আছে? সে ওষুধ কি কি না, বেশ কতগুলো গ্রুপের ড্রাগ আছে, অতটা ডিটেলে বইয়ে জাস্ট দেখে নিও, একটু সব সুন্দর করে টেবিল করে দেওয়া আছে, জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি। কমনলি যেগুলো দেওয়া হয়, একটা হচ্ছে প্রোপ্রানোলল দেওয়া হয়, প্রোপ্রানোলল প্রোফাইল্যাক্সিস। আগে ইন্ডিয়ারাল বলে পাওয়া যেত, সিপ্লার বলে পাওয়া যেত, এখন ওগুলো 10 মিলিগ্রাম করে 8 আওয়ারলি দেওয়া হতো। এখন সব সাস্টেন রিলিজ প্রিপারেশন পাওয়া যায়, যেমন একটা খুব পপুলার ব্র্যান্ড হচ্ছে বিটা ক্যাপ টিআর বলে একটা পাওয়া যায়, কোন কোম্পানির আমি ভুলে গেছি, ওটা যেমন 20 মিলিগ্রাম বা 40 মিলিগ্রাম বা 80 মিলিগ্রাম অব্দি আছে। তুমি সকালে একটা করে খেয়ে নিলে ইট উইল অ্যাক্ট ওভার নেক্সট 24 আওয়ার্স। এটা যদি রেগুলার খেতে থাকো তুমি, তোমার আস্তে 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 কন্ট্রোল হয়ে যাবে। এটা হচ্ছে একদম বেসিকটা, খুব হালকা, প্রথম দিকে কাজ হয়, একটু বেড়ে গেলে আর কাজ হয় অতটা ভালো হয় না, সেক্ষেত্রে আর একটা কিছু কম্বাইন করতে হয়। আর কি কম্বাইন করবে, কিছু অ্যান্টি কনভালসেন্টস ইউজ করা হয়। অ্যান্টি কনভালসেন্টের মধ্যে ইউজুয়ালি ভ্যালপ্রোয়েটস অর ডেসভ্যালপ্রোয়েট সোডিয়াম, এটা 200 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম অবধি ব্যবহার করা যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস নিড। ইউজুয়ালি আমরা কি করি, 250 দিয়ে শুরু করি, 250তে না হলে 500 দিই, 500তে না হলে 750 দিই, এরকম ভাবে বাড়ানো হয়। আর কিছু দেওয়া হয়, কার্বামাজেপিন বা অক্সকারবাজভিনও দেওয়া যেতে পারে, সেটা দেওয়া হবে 300 থেকে শুরু করে 800 অবধি। ডোজ মনে রাখার দরকার নেই, জাস্ট ড্রাগের নামগুলো মনে রাখো তাহলে হবে। এই এছাড়া আর কি দেওয়া যেতে পারে, ডেসভেনলাফ্যাক্সিন দেওয়া যেতে পারে, আর অ্যামিট্রিপটিলিন বা ইমিপ্রামিন বা ননট্রিপটিলিন দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে আরো নেক্সট স্টেপের ড্রাগ আর কি, যাদের অ্যান্টি ডিপ্রেশন গুলো দিয়ে হলো না, তাদের ক্ষেত্রে অ্যামিট্রিপটিলিন বা ননট্রিপটিলিন দেওয়া যেতে পারে। এই হচ্ছে মোটামুটি আমার প্রোফাইল্যাক্সিস। আরেকটা অ্যান্টি কনভালসেন্ট মিস করে গেছি, টোপিরামেটও প্রচুর ইউজ হয়। তো এইগুলো দিয়ে রেগুলার খেলে আমি ধরে নিলাম পেশেন্ট আস্তে আস্তে কন্ট্রোল হয়ে গেল। এর সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি ওষুধ দিতে হতে পারে, আমাকে মেটোক্লোপ্রোমাইড দিতে হতে পারে, কারণ বেশিরভাগ পেশেন্টেরই নসিয়া থাকে এবং দ্য অ্যাটাক ইজ অ্যাবর্টেড বাই আ প্রফিউজ ভমিটিং। সেজন্য প্রথম থেকেই যদি মেটোক্লোপ্রোমাইড আমি দিয়ে দিই, তাহলে ব্যাপারটা অতদূর গড়াবে না। যেমন আগে কিছু কিছু ব্র্যান্ড ছিল যেগুলো মাইগ্রেনের রেস্কিউ ড্রাগ হিসেবে ব্যবহার হতো, তার মধ্যে কম্বিনেশনটাই হতো প্যারাসিটামল তার সাথে মেটোক্লোপ্রোমাইড। প্যারামেট বলে একটা ওষুধ পাওয়া যেত, আর মেটোপার বলেও একটা ট্যাবলেট পাওয়া যেত। দুটোই হচ্ছে মেটোক্লোপ্রোমাইড থাকবে 10 মিলিগ্রাম, তার সাথে 325 মিলিগ্রাম প্যারাসিটামল থাকবে। এই কম্বিনেশনই আগের দিন পাওয়া যেত। তো মেটোক্লোপ্রোমাইড আমরা দিতে পারি, অথবা আমরা সঙ্গে একটা অন্ডানসেন্টনও দিতে পারি অ্যান্টিবায়োটিক হিসেবে, এগুলো দিলাম। যদি পেশেন্টের আর কোনো রিলেটেড সিমটমস থাকে, তাহলে সেটা কন্ট্রোল করার জন্য আমরা সিমটোম্যাটিক ড্রাগ দিতে পারি। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ মাইগ্রেন। আর কি নন ফার্মাকোলজিক্যাল থেরাপি, মাইগ্রেনের নন ফার্মাকোলজিক্যাল মেজার্স আমাদের কি কি করতে হবে, সেটা সবসময় পেশেন্টকে বলে দিতে হবে। খুব আর্লি স্টেজে অনেক সময় শুধু নন ফার্মাকোলজিক্যাল থেরাপিতেও পেশেন্ট ভালো থাকে। 1 নম্বর হচ্ছে যে লেট নাইট না করা। লেট নাইট করলে, বিশেষ করে টিভিতে আগে যেটা হতো, এখনকার টিভিতে হয় না, আমাদের ছোটবেলার যে টিভিতে হতো, যে কারেন্ট চলে গেল, ছবি চলে গেল মানে ঝিলঝিল ঝিলঝিল করতে লাগলো, যেটা আগে হতো, ওই জিনিসগুলোতে কিন্তু পেশেন্টের অনেক সময় অ্যাটাক প্রেসিপিটেটেড হয়ে যেত। এখনকার টিভিতে সেটা হয় না, এলইডি টিভিতে পরিষ্কার আছে, তারপর অফ হয়ে গেল। কিন্তু আগে ওই জিনিসটা, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে এটা খুব হতো, এই জিনিসগুলো লেট নাইট করা। তারপরে হচ্ছে কিছু কিছু খাবারের থেকে হয়, অনেকের ক্ষেত্রে অনেকের ওই ক্যাডবেরি বা ওই জাতীয় ব্ল্যাক চকোলেট যেগুলো, এগুলো থেকে অনেকের অ্যাটাক প্রেসিপিটেটেড হতো। কিছু কিছু সি ফুড থেকে অনেকের হতো মানে হয় আর কি। এরকম যদি কিছু ট্রিগার আমরা খুঁজে পাই এর থেকে ওর হয়, তাহলে সেগুলোকে সে অ্যাভয়েড করবে। যখনই ওরা আসতে শুরু করবে, সে সঙ্গে সঙ্গে একদম অন্ধকার ঘরে চুপচাপ উইদাউট এনি নয়েজ রাখলো, ঘন্টা খানেকের মধ্যে হয়তো অ্যাটাকটা হলো না, এরকম ভাবে হয় অনেক সময়।
এই ব্যাপারগুলো বুঝে দিতে হবে পেশেন্টকে যে এগুলো আপনাকে করতে হবে। গেল মাইগ্রেন। আর একটা কি, আমরা ক্লাস্টার হেডেকের কথা বলছিলাম। ক্লাস্টার হেডেক ফরচুনেটলি অনেক রেয়ার, কিন্তু এটা অনেক সিভিয়ার জিনিস। সিভিয়ার কেন? এটা হচ্ছে একটা রিকারেন্ট এপিসোডস হয়, একটা ডিপ সিটেড হেডেক ইন দ্য রেট্রো অরবাইটাল ডিস্ট্রিবিউশন। মনে হবে চোখের পিছন থেকে আমার ব্যথাটা উঠছে, খুব কঠিন ব্যথা, মানে একটা ল্যান্সিনেটিং পেন বলা হয়, যেন কিছু একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরকম। এবং এর সাথে ইউজুয়ালি কোনো মাইগ্রেনের মতো কোনো ভিজুয়াল বা ফোনেটিক কোনো হ্যালুসিনেশন থাকবে না। এটা শুধু হেডেকই, এর সাথে কোনো আলো দেখা বা শব্দ শোনা বা কোনো রকম কিছু হ্যালুসিনেশন দেয়, ওই ব্যাপারগুলো কিছু থাকবে না। শুদ্ধ একটা হেডেক, কিন্তু ভীষণ ইন্টেন্স হেডেক, চোখের পিছন দিকে ভীষণভাবে থাকে। আর ওটা যেটা তখন বললাম, এই পেশেন্ট কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, সে ঘুরে বেড়াবে, এটা করবে ওটা করবে, চেষ্টা করবে, তার যেন তার মধ্যে দিয়ে তার ব্যথাটা একটু কমে গেলে ভালো হয়, এরকম একটা পেশেন্টের ডিসক্রিপশন। অ্যাকিউট ট্রিটমেন্টটা এর ক্ষেত্রেও সেই একই। এর সাথে আরেকটা জিনিস করা হয় অনেক সময়, কিছু কিছু ক্ষেত্রে এতে স্টেরয়েড দিলে ভালো কাজ হয়। প্রেডনিসোলোন এর সাথে একটা কম মাত্রায় দিলে তাতে কাজ হয় অনেক ক্ষেত্রে। এটা কন্ট্রোভার্সিয়াল, কিছু নিউরোলজিস্ট বলেন যে হ্যাঁ দেওয়া ভালো, কিছু নিউরোলজিস্ট বলেন না দিয়ে কোনো লাভ নেই। আর প্রোফাইল্যাক্সিসটা কি? এতে প্রোফাইল্যাক্সিস করা হয় মেইনলি 3টে ওষুধ দিয়ে। একটা হচ্ছে ভেরাপামিল, একটা হচ্ছে লিথিয়াম, আর একটা ঠিক মনে পড়ছে না। ভেরাপামিল আর লিথিয়ামটা মনে হচ্ছে আরেকটা কোনো ওষুধ, বোধহয় ডেসভেনলাভ্যাক্সিন। এই 3টে ওষুধ দিয়ে এই ক্লাস্টার হেডেকের করা হয়, মানে প্রিভেনশন করা হয়। এই গেল প্রাইমারি হেডেক গুলো। আর প্রাইমারি হেডেকের আর যে দুটো তখন মেনশন করলাম, একটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার খুব স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে কার্বামাজেপিন। জানো কার্বামাজেপিন একদম মানে যে মুহূর্তে শুরু হবে সঙ্গে সঙ্গে দিলে ইট উইল অ্যাভয়েড দ্য অ্যাটাক। একটু বেড়ে গেলে তখন আর অতটা ভালো কাজ হয় না। আর যে পেশেন্টের এস্টাবলিশড একটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া, বেশ 4 মাস 5 মাস ধরে ব্যথা হচ্ছে, তারপর তোমার কাছে চিকিৎসা করাতে এসছে, এই পেশেন্টকে তুমি কার্বামাজেপিন শুরু করলে স্টিল টু বিকাম এফেক্টিভ হয়তো 1-1.5 মাস 2 মাস অব্দি সময় লেগে যেতে পারে। দিলাম আর পরদিন থেকে ব্যথা কমে গেল, এটা আর হবে না, তার কিছুদিন ওষুধটা সেটেল করতে সময় লাগে। ঠিক আছে। কার্বামাজেপিন আরেকটা মজার ব্যাপার হচ্ছে এদের কত ট্রিগার থাকে। না আমার তো ট্রাইজেমিনালের তো 3টে ব্রাঞ্চ রয়েছে, এখানে ধরো অপথলমিক ব্রাঞ্চ রয়েছে, ম্যাক্সিলারি রয়েছে, ম্যান্ডিবুলার রয়েছে। যেখান দিয়ে এগুলো নেমে আসছে সেরকম পার্টিকুলার কোনো জায়গা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, যে পার্টিকুলার কোনো জায়গায় ট্যাপ করলে দেখা যাবে পেশেন্টে ব্যথা হয়ে উঠছে, যেন একটা সঙ্গে সঙ্গে চাঁদা করে উঠলো পুরো মাথা। তার মানে ওই জায়গাতে ডিপ ইনসাইড ওই ব্রাঞ্চটা যাচ্ছে ওখানে, সেইখানে যদি তুমি ট্যাপ করো বা প্রেস করো তাহলে পেশেন্টের ব্যথা শুরু হয়ে যাবে। তো এইগুলোকে বলে ট্রিগার পয়েন্ট। সেই ট্রিগার পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, এবং কোনোভাবে যেন সেখানগুলোতে যখন ব্যথা হচ্ছে তখন যেন কোনোভাবে সেই জায়গাতে চাপ না পড়ে বা সেখানে কোনো চোট না লাগে। কিন্তু পেশেন্ট যদি কার্বামাজেপিন একটা আর্লি স্টেজ থেকে খেতে শুরু করে দেয় তাহলে ইউজুয়ালি ট্রাইজেমিনাল নিউরালজিয়া কয়েক মাস বাদে রিভার্স করে যায়, থাকে না। এটা একটা সুবিধা। ফেশিয়াল পেন বা ফেশিয়াল নার্ভের থেকে পেন হওয়াটা খুব রেয়ার। ওটা সাধারণত যে নিউরালজিয়ার যে সমস্ত এমনি ওষুধগুলো আছে, যেমন ধরো প্রিগাবালিন বা গাবাপেন্টিন, এগুলো যেগুলো আছে ওগুলো থেকেই রেসপন্ড করে, ওর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো ওষুধ লাগে না। আচ্ছা, আর এছাড়া প্রাইমারি হেডেক সম্বন্ধে বলার কিছু নেই। সেকেন্ডারি হেডেক যেগুলো সেগুলো তো বললামই, সিএনএস ইনফেকশনস, তার সাথে সাবঅ্যারাকনয়েড হেমারেজ, তার সাথে ভিতরে কোনো স্পেস অকুপাইং লিশন মানে ম্যালিগন্যান্সি, কোনো সাবঅ্যারাকনয়েড হেমারেজ, কোনো ভ্যাসকুলার হেডেক, প্রত্যেকটারই স্পেসিফিক কারণ আছে। সেই স্পেসিফিক কজটাকে যদি তুমি ট্রিটমেন্ট করো তাহলে আস্তে আস্তে ওটা পাস হবে। মোটামুটি হেডেক সম্বন্ধে এখানে এইটুকুই বলার। থিওরি কোশ্চেন হেডেক সম্বন্ধে এই থেকে সাধারণত আসে না, শর্ট নোট আসতে পারে ছোট, তোমার হয়তো ছোট করে একটা মাইগ্রেন নিয়ে হয়তো একটা 5 নম্বরের শর্ট নোট এলো এরকম, বা হয়তো ক্লাস্টার হেডেক নিয়ে একটা 2 নম্বরের একটা ছোট, হোয়াট ইজ ক্লাস্টার হেডেক, হোয়াট ইজ দ্য কজ, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন, হয়তো 2 নম্বর কি 3 নম্বর একটা কোশ্চেন এরকম। ওভারঅল জিনিসটা পড়ে রাখবে, কিন্তু বড়
লং কোর্স হলে এটা হেডেকে আসবে না। তোমাকে বড় যদি তোমার নিউরো কেস থাকে, লং কেস যদি নিউরোলজি কিছু থাকে, বা যদি স্পট কেস কিছু থাকে নিউরোলজি একটা কিছু, সেক্ষেত্রে তার সাথে রিলেটেড ক্রসিং এর সময় হয়তো দু এক কথা জিজ্ঞেস করলেও করতে পারে। অথবা যদি লাম্বার পাংচার নিয়ে বা সিএসএফ স্টাডি নিয়ে তোমার টেবিলে যদি কোনো ওরাল টেবিলে যদি কথা হয়, তাহলে তার থেকে এসে এই ধরনের যে তুমি সিএসএফ স্টাডিতে কি করে মেনিনজাইটিসের কোনো প্রসঙ্গ এলো, সেখান থেকে তুমি সিমটম জিজ্ঞেস করলো, তুমি যেই বলতো তুমি হেডেক উচ্চারণ করলো, ওটা কি টাইপের হেডেক, তুমি বলে সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক আর কতগুলো কারণ বলো। সেকেন্ডারি হেডেক যখন বলছো তখন প্রাইমারি হেডেকও নিশ্চয়ই আছে। তুমি কাকে প্রাইমারি হেডেক বলছো, তুমি কি বোঝো, তুমি বললে প্রাইমারি হেডেকের কয়েকটা কজ বলো, তুমি বললে। বা তুমি খুব ভালো পরীক্ষা দিচ্ছ, ভালো বলছো, তখন তুমি প্রাইমারি হেডেকের 3-4-5টা কজ যখন বললে, তখন তোমাকে হয়তো মাইগ্রেন নিয়ে চলে গেল। এবার মাইগ্রেন নিয়ে এবার তুমি যতগুলো যাও, দেখো তোমার কাছে একটা এমডি স্টুডেন্ট যা বলবে সেটা তোমার কাছে কেউ এক্সপেক্ট করবে না, ডিএম যে বলবে সেটা তো এক্সপেক্ট করবেই না। তোমার কাছে জেনারেল যে জিনিসগুলো জানার কথা একজন জেনারেল প্র্যাকটিশনারের, সেটা তোমার কাছে এক্সপেক্ট করবে যে তুমি জানবে। মাইগ্রেন মানে কেন হয়, কোথায় হয়, কদিন থাকে, কিরকম সিমটমস হয়, তোমাকে কি কি ওষুধ তুমি একটা ধরো মাইগ্রেনে তোমার কাছে বেশি, তুমি কি কি ওষুধ দেবে, পেশেন্ট সেরে গেছে তোমার কাছে পরে দেখাতে এসছে, তুমি কিভাবে ওটাকে প্রিভেন্ট করবে, ব্যাস এই নামগুলো জিজ্ঞেস করবে, ডোজ অবধিও তোমার কাছে যাবে না। ঠিক আছে, এই গ্রস আইডিয়াটা নিয়ে রাখা, আর কিছু এইটুকুই। বলো এবার কোশ্চেন কি জানার আছে সেটা নিয়ে ডিসকাস করা যাক। কতদিন মেডিসিন কন্ট্রোল করা হবে এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, প্রথম কথা মিনিমাম 6 মান্থস, মিনিমাম 6 মান্থস করতেই হবে, প্রেফারেবলি 1 to 1.5 ইয়ার্স। যাদের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ প্রেফার করার পর আবার হচ্ছে, বা যারা একটু এজেড, হ্যাঁ, তোমার বয়সে মাইগ্রেন হলে সেটা সেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট চলে। কিন্তু একটা ধরো 40-45 বছরের মহিলার সেই বয়সে মাইগ্রেন শুরু হলো, তার ক্ষেত্রে কিন্তু ওষুধ কোনোদিন একটা ডিসকন্টিনিউ হবে এটা চান্স প্রায় নেই বললেই চলে। শি হ্যাজ টু কন্টিনিউ লাইফ লং। ঠিক আছে, মিনিমাম 6 মাস খেতেই হবে, প্রেফারেবলি 1 to 1.5 ইয়ার্স। যদি রিকারেন্ট অ্যাটাকস হয় বা খুব সিভিয়ার অ্যাটাক হয়, তাহলে ইউ মে হ্যাভ টু কন্টিনিউ লাইফ লং।